সোহিনী বলল, কিন্তু ভাই, আমার একটা কথা কিছুতেই বিশ্বাস হচ্ছে না যে তুই তাইহাকে ভালোবাসিস। সত্যি করে বল তো। আমি যতদূর পর্যন্ত আমার ভাইটাকে চিনি, সে স্বার্থের বাইরে এক চুলও পা ফেলবে না। তুই সম্পত্তির লোভে তাইকে বিয়ে করতে চাইছিস, তাই না? আমাকে সত্যি কথা বল, একটু ঝেড়ে কাস বাবু। তোর ভালোবাসা একজন মানুষের কাছে সীমাবদ্ধ থাকবে? তা অসম্ভব। যে ছেলে জামা পাল্টানোর মতো গার্লফ্রেন্ড পাল্টায়, মেয়েদের ইমোশন নিয়ে খেলে, তার কাছে ভালোবাসা কথাটি বড্ড বেমানান। সেই ছেলেটি একটি মেয়েকে ভালোবাসি বলছে, তাকে পাওয়ার জন্য মরিয়া হয়ে গেছে। কথাটা আমার একদমই বিশ্বাস হচ্ছে না। জরুর ডাল মে কুচ কালা হ্যায়। নীলেশ এবার ক্রূর হেসে বলে, তুই আমার দিদি, আমাদের শরীরে একই রক্ত বইছে। তুই ধরতে পারবি না তো কে ধরতে পারবে? হ্যাঁ, আমি তায়াকে ভালোবাসি না। এইসব ভালোবাসা আমার দ্বারা সম্ভব না। তাছাড়া তোর ননদের আছেটাই বা কি? কোনো রূপ আছে? তুই ঠিকই বলেছিস, আমি সম্পত্তির জন্য বিয়ে করতে চাইছি। আয়ার বৌদি সোহিনী ভাইয়ের মুখ থেকে এহেন কথা শুনে বিস্ময়ে বিস্ফারিত নেত্রে ভাইয়ের দিকে চেয়ে থাকে। চোখে মুখে ফুটে ওঠে অবিশ্বাসের ছাপ। তার কিছুক্ষণ পর নিজেকে সামলে উঠে নীলেশের মুখের দিকে তাকিয়ে ক্রূর হেসে বলে, তাহলে মিশনে নামা যাক। নীলেশ হেসে বলে, একদম, শুভ কাজে দেরি করতে নেই। আকস্মিক এমন কথা শুনে তায়ার মাথায় বজ্রাঘাত হয়। সে বিস্ফারিত নেত্রে কিছুক্ষণ বন্ধ দরজার দিকে তাকিয়ে থাকে। তার বৌদি যে এতটা নিচে নামতে পারে তা সে কোনোদিন কল্পনাও করেনি। রাগে ঘৃণায় তার শরীর কাঁপতে থাকে। সে কোনো রকমে নিজের রুমে এসে সপাটে দরজা বন্ধ করে দেয় আর দাঁতে দাঁত চেপে বলে, আমিও দেখব আমার লেখাপড়া কিভাবে বন্ধ করো তোমরা। সূর্যদেব আকাশে উদিত হয়ে এক নতুন দিনের সূচনা করেছেন। এক নতুন প্রত্যাশা নিয়ে মানবজাতি যে যার কাজে মনোনিবেশ করেছে। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, জমিতে জলে পরিপূর্ণ। ছোট ছোট ধানের চারা গাছগুলো বাতাসে দোদুল্যমান। রাধাকান্তবাবু এবং আরও কয়েকজন জমিতে কাজ করছেন। এমন সময় অনিমেষবাবু মাথায় ছাতা নিয়ে মাঠে উপস্থিত হন। সবাই তাকে দেখে অবাক হয়ে যায়, কারণ এই সময় অনিমেষবাবু মাঠে কোনোদিন আসেন না। আজকে তার মুখটা ভয়ঙ্কর রকম গম্ভীর হয়ে আছে। তাই দেখে ভয়ে সবার আত্মা শুকিয়ে গেছে, কারণ অনিমেষবাবু ভীষণ নির্মম মনের মানুষ। গরিবদেরকে মানুষ বলে মনেই করেন না। অনিমেষবাবু রাধাকান্তবাবুকে ডাকেন, রাধাকান্ত, এদিকে আয় তো। রাধাকান্তবাবু দুরু দুরু বুক নিয়ে অনিমেষবাবুর সামনে এসে দাঁড়ান। অনিমেষবাবু বলেন, তোর ছেলেকে সাবধান করে দিস, সে যেন আমার মেয়ের কাছ থেকে দূরে দূরে থাকে। প্রথমবার বলে ক্ষমা করে দিলাম। এরপর যদি শুনেছি তোর ছেলে আমার মেয়ের সঙ্গে কথা বলেছে অথবা তার আশেপাশে ঘোরাঘুরি করেছে, তাহলে তোর ছেলেকে আর জীবন্ত পাবি না, গুম করে দেব। খুব শখ না তোর ছেলেকে ডাক্তার বানাবি? সেই স্বপ্ন যদি পূরণ করতে চাস তাহলে ছেলেকে সাবধান করবি, না হলে তোর এই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, বাস্তব রূপ কখনোই পাবি না। তোর ছেলের কোনো যোগ্যতা আছে আমার মেয়ের বন্ধু হওয়ার? গরিব গরিবদের মতো থাক, তাতে তোরই মঙ্গল। বামুন হয়ে চাঁদের দিকে হাত বাড়ালে হাত যে ঝলসে যায় সেটা তো তুই নিশ্চয়ই জানিস। ছেলেকে ডাক্তার বানাবে, কুঁজো হয়ে চিত হয়ে শুতে চায়। সব কত যত্ত সব। বলেই তিনি হনহন করে ওখান থেকে প্রস্থান করেন। এদিকে রাধাকান্তবাবু কিয়ৎক্ষণ স্থাণুর মতো দাঁড়িয়ে থেকে একটা দীর্ঘশ্বাস ছাড়েন। মনে মনে বলেন, গরিব হয়ে জন্মানোটা কি পাপ? হে ঈশ্বর, আর কত শাস্তি দেবে আমাকে? বলে তিনি ভারাক্রান্ত মন নিয়ে ধীরে ধীরে নিজের কাজের জায়গায় ফিরে যান। সন্ধেবেলায় তুলসীতলায় ঘরে ঘরে প্রদীপ জ্বালানো হচ্ছে।
শঙ্খের সুমিষ্ট শব্দে চারিদিক মুখরিত হচ্ছে। এমনই এক সময় রাধাকান্তবাবু ধীরে ধীরে বাঁশের গেট খুলে বাড়ির আঙিনায় এসে দাঁড়ান। আজ তার মনটা ভীষণ ভারাক্রান্ত। যে ছেলেকে নিয়ে তার এত আশা আকাঙ্ক্ষা, সেই ছেলের সম্পর্কে এত কটূক্তি শুনে তিনি বড্ড বিচলিত। তিনি মনে মনে বলেন, না না, আমাকে বাবুকে বোঝাতে হবে যাতে সে তায়া মামুনির থেকে দূরে দূরে থাকে, কথা যেন একদম না বলে। বিধি তুলসীতলায় প্রদীপ প্রজ্বলিত করে তুলসী মাকে প্রণাম করে যখন সামনে তাকায়, তখন দেখে তার বাবা ভীষণ আনমনা হয়ে আঙিনায় দাঁড়িয়ে আছেন। বিধি গিয়ে তার বাবাকে বলে, বাবা তুমি কখন এলে? তোমাকে এমন অন্যমনস্ক লাগছে কেন? কিছু কি হয়েছে? মেয়ের কথায় রাধাকান্তবাবুর সম্বিত ফেরে। তিনি মেয়ের মাথায় হাত বুলিয়ে বলেন, কিছু হয়নি রে মা, তোর দাদা কোথায়? বিধি বলে, দাদা ঘরে পড়ছে বাবা। রাধাকান্তবাবু আবারও বলেন, তোর মা কোথায়? বিধি বলে, মা তো রান্নাঘরে। রাধাকান্তবাবু বলেন, বেশ বেশ, তোর দাদাকে বল আমি ডাকছি, সে যেন এক্ষুনি আসে। আর তোর মাকে গিয়ে বল চা নিয়ে ঘরে আসতে। আর তুমি ঘরে গিয়ে পড়তে বসো। বিধি বলে, আচ্ছা বাবা, বলেই সে তমালের ঘরের উদ্দেশ্যে পা বাড়ায়। বিধি তমালকে উদ্দেশ্য করে বলে, দাদা বাবা তোকে ডাকছেন, এক্ষুনি যা। বলেই উত্তরের আশা না করে ঘর থেকে বেরিয়ে যায়। তমাল ভ্রু কুঁচকায়, কপালে তার চিন্তার ভাঁজ পড়ে। সে মনে মনে বলে, বাবা তো আমাকে এই সময় কখনো ডাকেন না, আজকে হঠাৎ কি হলো? এইভাবে জরুরি তলব দিলেন যে, কিছু কি হয়েছে? এই সব সাত পাঁচ ভাবতে ভাবতে দুরু দুরু বুক নিয়ে ধীরে ধীরে রাধাকান্তবাবুর ঘরের সামনে এসে দাঁড়ায়। দুরু দুরু বুকে বলে, বাবা আমাকে ডাকছিলে? ডাক শুনে রাধাকান্তবাবু ছেলের দিকে তাকিয়ে বলেন, হ্যাঁ ডাকছিলাম বই কি, ভেতরে এসো। তমাল ঘরের ভিতর মাথা নিচু করে ঢোকে। রাধাকান্তবাবু বলেন, বসো। তমাল খাটের উপর বসে পড়ে। রাধাকান্তবাবু ছেলের দিকে তাকিয়ে বলেন, লেখাপড়া কেমন চলছে? তমাল বলে, ভালো বাবা। রাধাকান্তবাবু বলেন, দেখো বাবা, তোমাকে নিয়ে আমার আর তোমার মায়ের অনেক স্বপ্ন। তুমি লেখাপড়া করে মানুষের মতো মানুষ হবে, বড় ডাক্তার হবে, গরিব মানুষদের পাশে থাকবে। সামান্য ভুলের জন্য সেই স্বপ্নটাকে ধূলিসাৎ করে দিও না বাবা। কথা বলতে বলতে তার চোখ দিয়ে দু ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে।